হাত ছটকা দিয়ে সরিয়ে ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে চলে যায়। ঢুকে গল গল করে বমি করে দেয়। জ্বরে শরীর নাকি চলছিল না। এদিকে দৌড়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে দিকে তাকিয়ে পেটে ঔষধ চালান করার দৃশ্য ভেসে উঠতেই আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। নিজে নিজেই হাসতে শুরু করে। ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে ভিতরে আসে। তেতো ঔষধ খাওয়ার জন্য মুখটা এখনো তেতো লাগছে। গা শিউরে উঠছে। চোখ মুখ কুঁচকে গিয়ে আসে। সৃজনের দিকে তাকাতেই চোখ আটকে যায়। কি মারাত্মক সুন্দর হাসি, হার্ট ব্রেক করার মতো। এই হিটলার হাসছে, কি রহস্যময়ী হাসি। মায়া ধরা চোখ, মুক্তা ঝাড়ানো দাঁত। ভাইয়াকে এর আগে কখনো হাসতে দেখিনি। ইনি এত সুন্দর হাসতে পারে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আনমনে বলে ওঠে রিমঝিমকে। নিজের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সৃজন হকচকিয়ে জিজ্ঞেস করে, এভাবে হাবলার মতো তাকিয়ে আছিস কেন? আমাকে এর আগে দেখিসনি? আমি তোর জানতাম আপনি হাসতে জানেন না, জানেন শুধু আমার সাথে হমকি তমকি করতে। কিন্তু আপনি তো আমাকে ভুল প্রমাণ করে দিলেন ডাক্তার সাহেব। কত সুন্দর হাসতে পারেন। আপনার হাসিতে তো আমি পাগল হয়ে যাব। কি নেশা ধরার সেই হাসি। অন্যমনস্ক হয়ে বলে। নিজের এত প্রশংসা শুনে এবার কিছুটা ইতস্ত বোধ করে। তাও আবার নিজের প্রেয়সীর মুখে শুনে তো মন উল্টাপাল্টা কিছুই চাইবে। কি বলবি আরেকবার বল। আমি ঠিক শুনতে পাইনি। কাট কাট গলায়, শক্ত গলায় বলে। কথাগুলো কানে ভেসে আসতে চমকে যায়। আমি আবার কিছুটা উল্টাপাল্টা বললাম না তো? মনে মনে কি হলো, কি ভাবছি? কিছু না কিছুই দ্রুত উত্তর দেয়। সৃজন উঠে যায়। রিমঝিমের পাশে বসে রিমঝিমের দিকে তাকায়। সৃজন আবার কি করবে এই ভেবেই রিমের অস্থির অবস্থা। রিমের উপর একটু ঝুঁকতেই ভয়ে চোখ বন্ধ করে নেয়। ডান হাতে কপালে রেখে জড়ো করে উঠে আসে। মেডিসিন পানি নিয়ে আবার সামনে বসে। নাটক না করে এগুলো তাড়াতাড়ি খেয়ে নেও। এমনিতেই কথা শুনিস না, এজন্য মেজাজ খারাপ হয়ে আছে। তার উপর জ্বর বাঁধিয়ে আসিস। মেডিসিন না খেলে কিন্তু জ্বর কমবে না। চোখ মেলে সৃজনের দিকে তাকায়। মন খারাপ করে গালে হাত দিয়ে ঔষধের দিকে তাকায়। একটু আগেই সে ঔষধ চালান করার টেকনিকটাও আবার ইউজ করব। আমার কিন্তু কোনো সমস্যা নেই। আমি রাজি। বাঁকা হেসে, না তার দরকার নেই। সৃজন যত্ন সহকারে সব মেডিসিন খাইয়ে দেয়। জ্বর এখনো অস্বাভাবিক মাত্রই আছে। তাই রিমকে শুইয়ে দিয়ে জলপটি দিয়ে শুরু করে। রিমঝিম শুধু অবাক চোখে সৃজনের প্রাণে চেয়ে আছে। সৃজনের চোখ আজ সত্যি নিজের জন্য চিন্তায় দেখতে পাচ্ছে। প্রতিটা ছোঁয়া মনে হচ্ছে যত্নে। দৃষ্টি রেখা অদ্ভুত ভাষা। রিমঝিম আজকে সৃজনকে এক অন্য মানুষ আবিষ্কার করে। যেন তার কষ্ট দিতে নয়, ভালোবাসতে এসেছে। আচ্ছা ভাইয়া, কি আমার প্রতি কোনো ফিলিংস আছে? কই, এর আগে তো আমার তা মনে হয়নি। সব সময়ই তো শুধু খিচখিচ করেন মনে মনে। কিছু সময় পর পার্টি দেওয়া শেষ করে ড্রয়ার থেকে মলম বের করে কপালে লাগিয়ে দেয়। আলতো আঙুলে হালকাভাবে বুলিয়ে দেয়। ওঠার দরকার নেই, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? ঘা কাত করার সাহায্য সম্মতি জানায়। রুম থেকে বেরিয়ে স্মৃতি রুমে যায়। কেন জানে ওর কি অবস্থা। সকালে তো পাইনি। রুম থেকে ফাঁকা, এখানে নেই। হয়তো নিচে ড্রয়িং রুমে আছে। নিচে আসতেই তুমুলভাবে স্মৃতিকে হাঁচি দিতে দেখে। একের পর এক হাঁচি দিয়েই যাচ্ছে, থামার নাম নেই। একটানা কয়েকবার হাঁচি দিয়ে চোখ খুলতে সামনে ভাইয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। বেশ গুরুগম্ভীর। মনে কি চলছে বোঝা মুশকিল। সুরে সুরে করে চলে যাওয়ার জন্য ওঠাতেই সৃজন গম্ভীর্য সুরে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? আমি কাল কি যেন বলেছিলাম, মনে আছে?
ভাইয়া এখন তো শরীরটা খারাপ, আর কাল যেন কি বলেছিলেন ঠিক মনে পড়ছে না। এখন যা চোরের মতো পালাই পালাই করছিস কেন? আমি কি তোকে কিছু করেছি স্মৃতি? আমার কথা কখনো সিরিয়াসলি নিয়েছিস তোরা? আমাকে ভয় পাবি কিন্তু কথা শুনবি না। একজন জ্বরে আধা মরা, আর একজন সর্দিতে পিএইচডি করতে ব্যস্ত। সোফায় বসে বিরক্ত মাখা কণ্ঠের সুধায়, সর্দিতে আবার পিএইচডিও করা যায় ভাইয়া? সোফায় শুয়ে মাহিম হাসতে হাসতে বলে, এই তুই পটর পটর করবি না, গাছের ডাল এনে পিঠে ভাঙাবো রাগী স্বরে। মাহিম চুপচাপ মুখ বন্ধ করে কেটে পড়ে। জ্ঞান বুদ্ধি হওয়ার পর বোনকে মাইভ বকা খেতে দেখে নিজেও মনে ভয় ঢুকে গেছে। এই জন্য সৃজনকে ভয় পায়। স্মৃতি অনুতপ্তের সুরে চোখ নামিয়ে বলে, সরি ভাইয়া, আসলে বুঝতে পারিনি। সত্যি অসুস্থ হয়ে যাব। বৃষ্টিতে ভিজতাম না। ও ঘরে ঔষধ রেখে এসেছি, খাওয়ার পর খেয়ে নিবি। ঠিক মতো শরীরের যত্ন নিবি, মনে থাকবে। স্মৃতি। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রায়ানের শেষ একটা ব্যাগ হাতে রিমঝিমের ঘরে প্রবেশ করে। ফুপাকে দেখে সৃজন রুম ব্যাক করে বেরিয়ে যায়। রিমঝিম চোখ বন্ধ করে শুয়ে আছে। চেহারাটা মলিন ফ্যাকাশে রূপ ধারণ করেছে। একদিনেই আদরের মেয়েটা কেমন শান্ত নদীর মতো শান্ত হয়ে গেছে, যে এক সেকেন্ডও এক জায়গায় থাকতো না, এদিকে ওদিকে ছুটে বেড়াতো, পুরো বাড়ি মাতিয়ে রাখতো। সে এখন বিছানায় পড়ে আছে। হয়তোবা বৃষ্টি ভেজাতে বারণ করাই ভালো ছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিমের পাশে বসে। রিম, রিম। রায়হান শেখ আদর মাখা কণ্ঠে ডাকে। রিম ঝিম পিট পিট করে চোখ মেলে তাকায়। চোখ দুটোতে লাল আভা ছড়িয়ে গেছে, মুখে বেদনার ছাপ স্পষ্ট। এখন কেমন লাগছে মা? ভালো আব্বু। ক্ষীণ চোখ সরে। ওষুধ খেয়েছিস নাকি? জেদ ধরে খাসনি? হেসে হেসে জিজ্ঞেস করে। না আব্বু, খেয়েছি। ভাইয়া জোর করে খাইয়ে দিয়েছে। রিমঝিমও হাসার চেষ্টা করে বলে, এই দেখো তোমার ফেভারিট কি এনেছি। রিমঝিম উৎসুক দৃষ্টিতে ব্যাগটার দিকে তাকায়। ওখানে কি আছে আব্বু? তুমি তো ফুচকা পছন্দ করো, ফুচকা এনেছি। দ্রুত ওঠে খেয়ে ফেলে। কিছুটা ভালো লাগে না আব্বু, সব কিছুই বিরক্ত লাগে। ভীষণ তেতো। তেতো লাগবে না, ভালো লাগবে। টক ঝাল মিষ্টি, খেয়ে দেখো, তোমারও ভালো লাগবে। প্লেটে রেডি করে রায়হান শেখ নিজের হাতে খাওয়াতে শুরু করে। প্রথম খেতে না চাইলেও এখন আপন ইচ্ছায় মুখ বাড়িয়ে দিয়েছে। আব্বু, সত্যি ভালো লাগছে। টক ঝালের জন্য আরো বেশি ভালো লাগছে খেতে খেতে। ভালো তো খাও। রায়হান শেখ স্মৃতি মাহিতকে দিয়েছো? আরো আরে পাগলি, ওদের নিচে দিয়েই তো জন্য উপরে এনেছি। রায়হান শেখের কথায় বিপরীতে রিমঝিম মুচকি হাসে। মাঝে মাঝে মনে হয় এমন একজন বাবা পেয়ে আমি ধন্য। তোমার প্রতিটা ছোঁয়ায় আদর আর যত্নে ভরা। মনে মনে কেটে গেছে 2 দিন। রিমঝিম সুস্থ হয়ে উঠেছে, তার পুরোপুরি নয়। এখনো খেতে পারে না, যাই খায় বমি করে বের করে দেয়। রিমঝিম স্মৃতি মহিসহ বিছানায় বসে রায়হান শেখের ফোনে গেম খেলছে। সকালে অফিসে যাওয়ার আগেই রিমের ফোনটা চেয়েছিল সময় কাটানোর জন্য। তিনিও দিয়ে যান। এখন তিনজনই কাড়াকাড়ি করে গেম খেলতে মত্ত। আদি, তুই সেই দিন পালিয়ে গেলি কেন? আজ তোকে বলতেই হবে ব্যাপারটা কি। সৃজন ঠিক মতো চেপে ধরে জিজ্ঞেস করে। আদিও নাচোর বান্দা, বলবে না। ভাই, আমি এখনো মেয়েটাকে কিছুই বলতে পারিনি। যেদিন মেয়েটাকে নিজের মনের কথা বলতে পারবো, সেই দিন তোকে বলবো, প্রমিস। তাহলে বলবি না? না। ধুর শালা, বিরক্তিতে এদিকে প্রিয়াকে নিয়ে টেনশন, আর এদিকে এর নাটক। উফ, কি করি? মনে মনে ভাবতে ভাবতে একটা বুদ্ধি মাথায় আসে। ও হ্যাঁ আদি, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কি কথা? বলে ফেল আদি। 7 দিন পর প্রিয়ার বিয়ে। আমাকে বলেছিল ওর তফর থেকে
তোকে দাওয়াত দিতে, তবে আমার মনে ছিল না। আবার তুই তো ওদের সাহায্যও করতে পারিস না, তাই বলতেও চাইনি। তবে আদের মুখে এক্সপ্রেশন লক্ষ্য করে। ও কবে বিয়ে ঠিক হলো? বিঘ্ন গলায়, কয়েকদিন আগেই। তুই যাবি না? আদির চেহারা কালো মেঘে ছায়া ছেড়ে গেল। বিষণ্ণ গলায় বলে, চেষ্টা করব। আচ্ছা ভাই, আগামীকাল দেখা হবে। দ্রুত পায়ে পায়ে এগিয়ে গিয়ে বাইক স্টার্ট করে চলে যায়। ইয়েস, আমি যা ভাবছি হয়তো তাই সত্যি। চিন্তা করিস না দোস্ত, আমি খুব শীঘ্রই আসছি। মনে মনে অনেক শান্তি অনুভব করে, তবে একটা চিন্তা থেকে যায়। আমার ভাবনা যদি ভুল না হয়, সৃজন হাসপাতাল থেকে 2 দিন ছুটি নিয়েছে। আজ থেকে ছুটি শেষ হবে। বিকেল 3টা প্রায় বাজে। গাড়ি স্টার্ট দিতে শেখ বাড়িতে ব্যাক করে। ভেতরে প্রবেশ করতেই এলিজা শেখ লাঞ্চ করতে বলে, ফুপি আমি বাইরে খেয়েছি, এখন আর খেতে পারবো না। চাবি ঘুরাতে ঘুরাতে উপরে চলে আসে। রুমে প্রবেশ করতে চিল্লাচিল্লি শুনতে পায়। রিমঝিম স্মৃতি মাহিম ফোন নিয়ে টানাটানি করছে। কি করিস তোরা? সৃজন ধমকের সুরে। সৃজনের গলা আওয়াজ শুনতেই চট করে তিনজনেই হাত সরিয়ে নেয়। ফলস্বরূপ মোবাইল গিয়ে পড়তে মেঝেতে। সঙ্গে সঙ্গে গুড়মুড় শব্দ ছেয়ে যায়। চারজনই চোখ যায় মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে। অলরেডি তিনজনই ভয়ে গলা শুকিয়ে কাঠ। এটা কি করে ফেললো? স্মৃতি মাহিম, তোরা এখন যা। সৃজন নরম গলায় দুজনে সুরে সুরে করে বেরিয়ে যায়। আমি যাই, রিমঝিম নিম্ন স্বরে প্রশ্ন করে। না, এখানেই থাকবো। ফোনটা তুলে হাতে নেই। উপরের গ্লাস ভেঙে গুড় করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এদিকে রিম ভয়ে কাচর-মোচর করছে। গলায় যেন কাঁটা বেঁধে আছে এমন মনে হচ্ছে। সকাল 10টায় দেখে গেছে ফোনে গেম খেলছি। এখন বাজে 3টা। এতক্ষণ ধরে গেম খেলেছিস। রিমঝিম অসুস্থ, তাই মাফ করে দিলাম। এই বলে প্রত্যেকবার কিন্তু ছাড়া পাবি না। রিম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দেয়। ড্রেস চেঞ্জ করে এসে বিছানা বসিয়ে রিমঝিমকে উদ্দেশ্যে বলে, চল তোকে আজকে ঘুরে নিয়ে যাব। কাছেই একটা মেলা বসেছে। চট করে সৃজনের দিকে অবিশ্বাস্যক চোখে তাকায়। ডক্টর সৃজন তালুকদার কি বলেছে যে সত্যিটাই যোগ্য নয়? দেখুন, মজা করবেন না। এমনিতেই থেকে 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 বোরিং হয়ে গেছি। ঘুরতে যাওয়ার কথা শুনলেই কিন্তু লোভ জেগে যায়। দ্বিধায় ছাড়াই সবগুলো কথাই বলে। কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? এই জন্যই বলেছি, কারণ কয়েকদিন ধরে তুই একই রুমে বন্দির মতো আছিস। ভেবেছিলাম তোর ভালো লাগবে, তাই নিয়ে যেতে চেয়েছিলাম। শক্ত গলায় সত্যি খুশি হয়ে বলে, অসুস্থতার চেহারা শুটকি মাছ হয়ে গেছিস। বাহিরে যা হাওয়া খেলে যদি একটু মোটা হস, তাই তো আর কি। রিমঝিম ভ্রু কুঁচকে সৃজনের দিকে তাকায়। এ আবার কেমন কথা? এনিওয়ে, কষ্ট করে একটু তাড়াতাড়ি রেডি হওয়া, রুম থেকে বেরিয়ে যা। স্মৃতি মাহিম সহ একটু দূরে একটা মেলায় চলে আসে। সবাই একসঙ্গে মেলায় প্রবেশ করে। এখানে মানুষের আনাগোনা বেশি। চারদিকে হরেক রকমের দোকান বসেছে। পরিবেশটা বেশ ভালোই লাগছে। স্মৃতি মাহিমের হাত চেপে ধরেছে, আর সৃজনের হাতের মুঠোয় রিমঝিমের হাত। রিম বারবার সেই হাতের দিকেই তাকাচ্ছে। সৃজনের ছোঁয়ায় এই প্রথমবার রিমের ভালো লাগার অনুভূতি কাজ করেছে। তোদের যা ভালো লাগেনি নে, আমি টাকা পে করে দেব। সৃজন কিছু সময় ঘোরাঘুরি করার পর মাহিম খেলনা গাড়ির দিকে ইশারা করে। যা যা ওর চাই সৃজন দোকানে গিয়ে নিয়ে নেয়। সৃজন বিশেষ কিছু নেয় না, শুধু কয়েকটা জুয়েলারি আর কৃত্রিম ফুল বেছে বেছে নেয়। রিমঝিম শুধু সৃজনের দিকেই তাকিয়ে আছে। চারপাশে এই সুন্দর পরিবেশটা থেকে আজ সৃজনকে বেশি ভালো লাগছে। নরম ব্যবহার, যত্ন সব মিলিয়ে হারিয়ে গেছে অতল সাগরে। মাসটা বসন্ত না হলেও মাঝে মাঝে বসন্তর রং লেগেছে। রিমঝিমকে কিছু বলার জন্য তাকাতেই দেখে হাঁ করে ও
দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কি এত ভাবছিল? জোরে জোরে চমকে গিয়ে বলে, না কিছু না। তুই কি নিবি? দ্রুত পছন্দ কর। সৃজন তারা দিয়েই বলে, চোখ নামিয়ে সামনে তাকায়। চোখ আটকে যায় রং বেয়ে চুড়ির দিকে। এখান থেকে একটা চুড়ি সে চুর করার জন্য চেষ্টা করে, কিন্তু কোনটা চুজ করবে সেটা বুঝতে পারছে না। সবগুলোই অসম্ভব সুন্দর। চোখের পলক বারবার এদিকে ওদিকে যাচ্ছে। একটা নীলের মনে হচ্ছে, অন্যটা সুন্দর। উফ কি মুশকিল। রিমঝিমের চোখ অনুসরণ করে দোকানের সেলারকে বলে, আপনার দোকানে যতগুলো চুড়ি আছে সবগুলোই আমাকে প্যাক করে দিন। সৃজনের কথায় আশেপাশের মেয়েগুলো অবাক চেয়ে তাকায়। দোকানদাররাও অবিশ্বাসক চোখে তাকিয়ে আছে। রিমঝিম তো বেকারের মতো সৃজনকে দেখছে। এ কেমন অদ্ভুত মানব!